ওনাকে যারা চেনে তারা প্রত্যেকেই একটা কথা বলেছে যে উনি নাকি ভয়ঙ্কর একটু ফুটেজখর টাইপের আছেন, খুব মানে পাবলিসিটি ভালোবাসেন, একটু ছেলে মানুষই আছে কিছুটা, মানে একটু নিজের পাবলিসিটি নিজের ফুটেজ খাওয়ার জন্য। তার জন্য মাঝে মধ্যে এমন অনেক কথা বলতেন যেগুলো না বললেই ভালো হতো। এমন হঠাৎ খেয়ে দিয়ে কাজ করে হঠাৎ করে মডেলিং করতে চলে গেলেন বিচারপতি হঠাৎ করে। তো সেটা ঠিক আছে, সেগুলো অন্য কথা, সেগুলো কোনো মানে সেগুলো কোনো ক্রাইম নয় বা কোনো অপরাধ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে উনি হচ্ছেন অত্যন্ত সৎ। এটা কম বেশি ওনাকে যারা চেনে তারা সবাই জানে। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন উনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা জানানোর পরে একটা কথা অনেকে বলছেন, বা রাদা তার দুদিন আগে যখন উনি বলেছেন যে উনি এবার কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন, তখনই একটা কথা এসছে সামনে, এবং সে কথাটা আমি নিজে মনে করি যে কিছুটা সত্যি কথা। তা হলো যে এখন রাজনীতিতে যেভাবে চোরদের সংখ্যা বাড়ছে, এই শাহজাহান থেকে শুরু করে এই অনুব্রত মণ্ডল থেকে শুরু করে এই সমস্ত 2 নম্বরী লোকেদের ভিড় এত বাড়ছে রাজনীতিতে, সেখানে একজন শিক্ষিত সৎ মানুষ যার একটা মানে পজিটিভ চিন্তা বা পজিটিভ চেষ্টা আমরা দেখেছি সমাজকে নিয়ে, তিনি যদি ঠিক করেন যে আমি রাজনীতিতে নামবো, সেটাকে সবার স্বাগত জানানো উচিত। সেই জায়গা থেকে ওনার রাজনীতিকে আসাটাকে হয়তো আমরা স্বাগতও জানাচ্ছি, কিন্তু দেখুন কতগুলো কথা থেকে যায় যা কিনা এই দুটো কথা বলে নিয়েও আমি ভেবে দেখার জন্য অনুরোধ করবো। একটা হচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস একটা কাজ ভয়ঙ্করভাবে চেষ্টা করছিল, তা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে এই যে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া সেখান থেকে সরিয়ে দিতে। এবং এইটার জন্য আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এমনকি সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, অনেক চেষ্টা করেছে। কোনো চেষ্টা করেই যে কাজটা তৃণমূল কংগ্রেস করে উঠতে পারেনি সেটা কিন্তু বিজেপি করে দিল, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে দিল। এতে কার ভালো হলো কার খারাপ হলো সেটা সময় বলবে, এবং আমরা সবাই সেই সময়ের সাক্ষী থাকবো, আপনারাও বলবেন। কাতারে কাতারে চুরি দেখে দেখে যখন আমরা ক্লান্ত হয়ে গেছি, তখন তৃণমূলের একটাই অজুহাত ছিল কি, যে এই যে আদালতে যা যা হচ্ছে, এবং আদালত অনেক ক্ষেত্রে রায় দিচ্ছেন, বেআইনি বিল্ডিং ভেঙে ফেলার রায়, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার রায়, ওদের অনেক নেতা যারা কিনা তলব বেড়ানোর চেষ্টা করছিল তাদেরকে তাদের প্রশ্নের সামনে পড়তে হবে, ইন্টারভিউশনের সামনে পড়তে হবে, সেই রায় যখন আদালত দিচ্ছিল, তখন এদের একটা ইয়েটা ছিল যে কি, বিচারপতিটা যেটা বলছেন, বিচারকটা যেটা বলছেন, এটা কোনো বিচার নয়, এটা হচ্ছে বিচারকদের রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা কতগুলো প্রপাগান্ডা। বিচারকরা সবাই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেটিং করে বসে আছে, এবং রাজনৈতিক দলের স্বার্থ বিচারকরা নিজের চেয়ারে বসে চরিতার্থ করছেন, যা কিনা মিথ্যে কথা। এটা হচ্ছে একটা পাপীর অজুহাত, তৃণমূল কংগ্রেসের মতো চোর দুর্বৃত্তদের অজুহাত ওরা দিনের পর দিন দিয়ে এসছে। দুর্ভাগ্যজনক হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির আজকে এই একটা সিদ্ধান্ত, কালকে থেকে অভিজিৎ গাঙ্গুলি আর বিচারক থাকবেন না, বা ইতিমধ্যে আর নেই, কিন্তু যে বিচারকরা থেকে গেলেন, জাস্টিস অমৃতা সিনহা হতে পারেন, জাস্টিস মান্থা হতে পারেন, জাস্টিস বিশ্বজিৎ বসু হতে পারেন, বা আরো যারা জাস্টিস যারা রয়েছেন, যারা কিনা কলকাতা হাইকোর্টের একটার পর একটা তারা অবস্থান নিচ্ছেন, ভূমিকা নিচ্ছেন এই চুরি, এই দুর্নীতির বিরুদ্ধে, সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে, এদের প্রত্যেককে একটা প্রশ্নের সামনে ফেলে দেওয়া হলো। তৃণমূল তো প্রশ্নের সামনে ফেলছিলই, কিন্তু ওর একটা ভ্যালিডেশন পেয়ে গেল যে দেখো ভাই, আমরা তো আগেই বলেছিলাম বিচারকদেরকে চোখ বুঝে বিশ্বাস করো না, ওদের কিন্তু একটা রাজনৈতিক স্বার্থ আছে। এবং এখানে একজন বিচারক নিজে বলছেন যে আমার সাথে বিজেপির একটা যোগাযোগ, আমি ওদেরকে যোগাযোগ করেছিলাম, ওরা আমাকে যোগাযোগ করেছে, বিচারক নিজে বলছেন। সুতরাং এখন মানে ওরা ডুবছিল, তৃণমূল জলে ডুবছিল, ডুবতে ডুবতে ওরা একটা হচ্ছে কুটো সাহায্য পেয়ে গেল, ওরা একটা খড়ের টুকরো সাহায্য পেয়ে গেল, এবং ওরা ওটাকেই আঁকড়ে ধরে একটা অজুহাত হিসেবে দেখানোর চেষ্টা করবে। এই তৃণমূল কংগ্রেসকে এই গলার জোরটা কি দেওয়ার খুব দরকার ছিল? আরে মশাই, আপনি জুলাই মাসে রিটায়ার করছেন, যে কাজ আপনি হঠাৎ করে মাস থেকে বলছেন যে আমি রাজনীতি করব, সারা জীবন যখন 62 বছর বয়স অব্দি হচ্ছে রাজনীতি না করে কাটিয়ে দিলেন, মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আর 4 মাস, 120 দিন পরে আপনি এমনি রিটায়ার করছেন। আর 120টা দিন, 62 বছর কাটিয়ে ফেললেন, আর 120 দিন রাজনীতি না করলে কি রাতে ঘুমোচ্ছিল না? জুলাই মাসে রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসলে কি হতো? লোকসভা ভোটে প্রার্থী হওয়া হতো না। লোকসভা ভোটে প্রার্থী হতে গেলে, লোকসভা ভোটটা যেহেতু এপ্রিল মে মাসের মধ্যে চুকে উঠে যাচ্ছে, লোকসভা ভোটে প্রার্থী হতে গেলে মার্চ মাসের মধ্যে হচ্ছে এখন চাকরিটা ছেড়ে দিতে হবে, কদিন পরেই ভোট ঘোষণা হবে, তারপরে নমিনেশন জমা দেওয়ার ডেট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে টাইমিংটা শুধুমাত্র লোকসভা মানে শুধুমাত্র রাজনীতিতে যোগ দেওয়ার টাইমিং নয়, টাইমিংটা কিন্তু লোকসভা ভোটে এমপি হওয়ার জন্য ক্যান্ডিডেট হওয়ার টাইমিং। আচ্ছা, এটাকে কি আমি যদি ব্যক্তিগত একটা অ্যাম্বিশন বা লোভ বলি, খুব ভুল বলবো? উনি হচ্ছে এই শুভেন্দু অধিকারীর, সুকান্ত মজুমদারের দয়ায় একটা এমপি ইলেকশনের টিকিট পাওয়ার একটা মানে একটা সহজ
লোভের পথ উনি বেছে নিলেন। এইটা আমার ধারণা, মানে আপনাদের অনেকেরই নিশ্চয়ই এই নিয়ে প্রশ্ন জেগেছে, আমার মনেও প্রশ্ন জেগেছে। এবার দেখুন, একটা কথা বলি, অভিজিৎ গাঙ্গুলি, আপনি যতদিন পর্যন্ত জাস্টিস ছিলেন আপনার একটা ব্যাপার ছিল, একটা সাংবিধানিক মর্যাদার জায়গা ছিল, সবকিছু ছিল, কতগুলো বাধ্যবাধকতাও ছিল আমাদের কথা বলা বা না বলার ক্ষেত্রে আপনার সম্পর্কে। আপনি এখন আর জাস্টিস নন। এবার আপনি যদি জাজ হওয়া ছেড়ে দিয়ে বেরিয়ে এসে সাধারণভাবে একজন মানে সামাজিক আন্দোলনের কর্মী হিসেবে, মানবাধিকার আন্দোলনের কর্মী হিসেবে, কি এমন কিছু নির্দল প্রার্থী হিসেবে আপনি একটা সবার সমর্থন নিয়ে একটা লড়াই করার চেষ্টা করতেন, তাহলে একটা বৃহত্তর সামাজিক জায়গা থাকতো, আপনার কাছে আপনার লড়াইটাকে নিয়েই কথা হতো। কিন্তু আপনি কিন্তু বেছে নিয়েছেন একটা দলকে বেছে নিয়েছেন। এবার দেখুন, আমরা যে দল করি না কেন, দেখুন আমি সিপিআইএম করি, আমি যতই বলি না কেন আমি তেভাগা আন্দোলন থেকে সিপিআইএম করতে এসেছি, আমি তেভাগা আন্দোলনের ইতিহাস পড়ে, আমি তেলেঙ্গানা আন্দোলনের ইতিহাস পড়ে সিপিআইএম করতে এসেছি, আমি আমাদের রাজ্যে ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের ইতিহাস পড়ে ছাত্র আন্দোলনের কর্মী হয়েছি, যুব আন্দোলনের কর্মী হয়েছি, সিপিএম করেছি। তাহলে আপনারা কি আমাকে সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে প্রশ্ন করা ছাড়বেন? আমি যদি বলি যে না ভাই, আমি খালি তেভাগাটা বুঝি, আমাকে তেভাগা নিয়ে প্রশ্ন করো, আমি নন্দীগ্রাম নিয়ে কোনো উত্তর দেবো না, আপনারা কি আমায় ছেড়ে কথা বলবেন? বলবেন না তো। আমি যদি একটা দলকে সমর্থন করি, তাহলে সেই দলের গৌরবের যে ইতিহাস আছে তাই নিয়েও যেমন আমি একটা গর্ববোধ, বা তার ঐতিহ্যকেও আমি যেরকম, তার উত্তরাধিকারকেও যেমন আমি দাবি করব, তেমন আবার যদি আমার দলকে নিয়ে কোনো সমালোচনার জায়গাও থেকে থাকে, যে সিঙ্গুরে কেন সিপিআইএম এটা করতে পারলো না, কার কারণ নন্দীগ্রামে কেন পুলিশ গুলি চালিয়েছিল, কি তার সাইবাড়িতে কি হয়েছিল, কি ধানতলায় কি হয়েছিল, যে কথাগুলো আমাদের বিরুদ্ধে এরা বলে, তাই নিয়েও আমাকে প্রশ্ন করা হবে এবং তার উত্তর আমাকে দিতে হবে। আমি কখনো বলতে পারি না যে আমি খালি তেভাগা, তেলেঙ্গানা নিয়ে কথা বলবো, আমি সাইবাড়ি, মরিচ্ছাপি, সিঙ্গুর, নন্দীগ্রামের প্রশ্ন আসলেই বলে দেবো এগুলো আমার সাবজেক্ট নয়, এটা হতে পারে না। অভিজিৎ গাঙ্গুলি, আপনি একটা রাজনৈতিক দলকে বেছে নিয়েছেন, আপনি যেরকম এবার আপনার কথা বলবেন, তেমন আবার সেই দলের বাকি 5টা বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন আপনাকে করা হবে, আপনাকে তার উত্তর দিতে হবে। আপনি একটা দলে গেছেন, আপনি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিন ধরে আপনি বিচার করছিলেন, আপনার নিয়োগ দুর্নীতির প্রশ্নে আপনার অবদান অনস্বীকার্য, আপনি যে চেষ্টা করেছেন জাস্টিস দেওয়ার, আপনার সেই ভূমিকা অনস্বীকার্য। আজকে আপনি বিজেপিতে গেলেও আপনার সেদিনের সেই ভূমিকাকে আমরা মিথ্যে বলতে পারবো না। কিন্তু আপনি বলুন, আপনি বেছে নিলেন কোন দলটাকে? যে দলের নেতা এখন বিশ্বজিৎ কুন্ডু, যে বিশ্বজিৎ কুন্ডু মিডিয়াকে বাইট দিয়েছে, আমি আমার বউকে, আমার বৌদিকে চাকরি দিয়েছি তো কি হয়েছে, আমি 62 জন তৃণমূল কংগ্রেস নেতার পরিবারকে হচ্ছে বেআইনি ভাবে প্রাইমারি টিচারের চাকরি দিয়েছি। একটা লোক যে প্রেস কনফারেন্স করে বলে আমি আমার বউকে, আমার বৌদিকে, 62 জন তৃণমূল নেতার বাড়ির লোককে চাকরি দিয়েছি প্রাইমারিতে, আপনি তার সঙ্গে একদিন ধরে প্রাইমারি নিয়োগ দুর্নীতির বিচার করে, ওই প্রাইমারি নিয়োগ দুর্নীতির মাথা বিশ্বজিৎ কুন্ডুর নামই হচ্ছে টেট বিশ্বজিৎ, কালনার, বর্ধমানের কালনার টেট বিশ্বজিতের এখন ভাই হয়েছে অভিজিৎ গাঙ্গুলি। আপনি ওর সঙ্গে একসঙ্গে গিয়ে রাজনীতি করবেন? আরে আপনি একদিন ধরে যা করলেন, নিজে হাতে কিরকম ভাবে নিজের এতদিনের অর্জনকে, যে সামাজিক সম্মান অর্জন করেছিলেন, নিজে হাতে কিরকম ভাবে সেটাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলেন। এই অভিজিৎ গাঙ্গুলি, আপনি একাধিকবার এজলাসে বসে বলেছেন সিবিআই অপরাধীদেরকে আড়াল করছে, সিবিআই দোষীদেরকে ধরছে না, লোকে সিবিআই কে আগে ভয় পেত, এখন লোকে সিবিআই এর নাম শুনলে হাসে। আপনি নিজেই কথা বলেছেন বারবার এজলাসে দাঁড়িয়ে, এবং এই কথাগুলো বলে আপনি হিরো হয়েছেন। আপনাকে নিয়ে সন্ধ্যাবেলা ঘন্টাখানেক সঙ্গে সুমন, আপনার রায়, আপনাকে নিয়ে হয়েছে, আপনাকে মাথায় তুলে নেচেছে বাংলার মিডিয়া, বাংলার প্রতারিত ছেলেমেয়েরা, এমনকি আমি এটা অকপটে বলছি, এমনকি আমরা বামপন্থীরাও খুশি হয়েছি যখন আপনি এই কথাটা বলেছেন। এবার আপনি অভিজিৎ গাঙ্গুলি বলুন, যদি পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে না দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে সিবিআই কে কাজ করতে দিচ্ছে না কোন সরকার? সিবিআই কে কাজ করতে দিচ্ছে না এটা কে? এর জবাব কে দেবে? যারা সিবিআই কে কাজ করতে দিচ্ছে না, আপনি এখন তাকে সার্টিফিকেট দিচ্ছেন যে দেশ জুড়ে বিজেপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এর উত্তর আপনাকেই দিতে হবে। আপনি তৃণমূলকে বাঁশ দেবেন কি মশাই? আপনি তো বিজেপিতে ঢুকে আপনার ইনিংস শুরু করলেন তৃণমূল কংগ্রেসকে ক্লিন চিট দিয়ে, ওদেরকে হচ্ছে ওদের ধোয়া তুলছি পাতা বানিয়ে। নারদার সে ঘটনা আমরা চোখের সামনে দেখেছি, হাতে করে টাকা নিচ্ছে, আমাদের রাজ্যের কতগুলো নির্বাচিত এমএলএ, এমপি, মন্ত্রী, আইপিএস অফিসার হাতে করে টাকা নিচ্ছে, তোলপাড় পড়ে গেছিল গোটা দেশ জুড়ে। আপনি এখন যে দলে যোগ দিয়েছেন, সেই দলের পার্টি অফিসে, বিজেপির পার্টি অফিসে সেই ভিডিও চালিয়ে দেখানো হয়েছিল বাংলার মিডিয়াকে। তারপরে আপনি সেই মামলাও এখন অব্দি চলছে কোর্টে, আপনারই কোনো সহকর্মী বিচার করছেন। এক্ষেত্রেও সিবিআই
এখনো পর্যন্ত তদন্ত শেষ করেনি, যা করণীয় কাজ করেনি, কিন্তু তৃণমূলের চোরগুলো এখনো পর্যন্ত ওদেরকে আদালতে হাজিরা দিতে হয়, সে বিচার এখনো চলছে। আপনি কি করলেন, একটা চোর শুভেন্দুকে বাঁচাবেন বলে নরদার যে মামলায় এখনো তৃণমূলকে কোর্টে গিয়ে লড়তে হচ্ছে। তৃণমূল ইতিমধ্যে 4 জন নেতা, ববি হাকিম, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র, তারা জেল কেটেছেন। আপনি তাদেরকে বলছেন যে নওদার ঘটনাটাই পুরো হচ্ছে সাজানো ঘটনা ছিল, ওটা একটা চক্রান্ত ছিল, তৃণমূলের কোনো দোষ নেই ওখানে, তৃণমূল নেতাগুলোর কোনো দোষ নেই। আপনি বিজেপিতে জয়েন করে তৃণমূলকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে ওদের এত বড় অপরাধ থেকে যে বিচারপতি বিচার করছে, আপনারই কোনো সহকর্মী, তার বিচার আসার আগে প্রেস কনফারেন্স করে আপনি আপনার বিচার জানিয়ে দিচ্ছেন যে তৃণমূল বেকসুর খালাস। আপনি বিজেপি করবেন, আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়বেন। মাঝখান থেকে কি হচ্ছে, আপনি এত মানুষের এত সম্মান কুড়িয়েছেন আপনার সততার জন্য। আমি বারবার কথা বলছি, এর আগেও আমি বললাম, আপনাকে যারা চেনে তারা নিজের একাধিক জন আমাকে বলেছে যে লোকটা একটু মানে পাবলিসিটি খেপা আছে, একটু গিমিক করতে ভালোবাসে, যাতে ওর 2 দিন কাগজে নাম না বেরোলে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু লোকটা এমনিতে সৎ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বেসিক্যালি অনেস্ট লোক। সেই আপনি একটা থিওরি দিচ্ছেন কাগজে মোড়া ছিল শুভেন্দু, ওতে টাকা আছে কিনা কেউ দেখেছে? মানে আপনি কি শেখাচ্ছেন দেশের একটা পঞ্চায়েত থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী পর্যন্ত? এবার থেকে যে পয়সা খাবে, কাগজে মুড়ে পয়সা খাও, কোনো কোর্ট তোমাকে কনভিক্ট করতে পারবে না। খালি যে ঘুষটা দিতে আসবে তাকে বলে দেবে ঘুষটাকে তুমি কাগজে মুড়ে রামটায় মুড়িয়ে জুতোর বাক্সে টাকাটা ভরে দিয়ে যেতে, তাহলেই চোরকে আমরা চোর বলতে পারবো না? আমরা জানি টাকা খেয়েছে, তো বলতে পারবো না যে টাকা খেয়েছে? আর তাই যদি হয়ে থাকে, তাহলে আপনি যে দলে এখন গেছেন, সে মোদীকে, অমিত শাহকে বলুন কান ধরে সরি বলতে তৃণমূলকে। যদি এটা চক্রান্তই ছিল, যদি কেউ টাকা নাই নিয়ে থাকে, তাহলে ববি হাকিম, সুব্রত মুখার্জি, তার মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় বেকার জেল খাটলো কেন? তাহলে কান ধরে সরি বলতে বলুন তাহলে ওদেরকে। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বাকিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এমন তৃণমূল বিরোধী লড়াই করছেন যে তৃণমূল কংগ্রেসকে একটার পর একটা সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। প্রথমে ওরা যে বলছিল আমাদের বিরুদ্ধে বিচারটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্র, সেটাকে সার্টিফিকেট দিয়ে দিলেন। ওরা যে বলছিল নরদার ভিডিও ফেক, কেউ টাকা খায়নি, কোনো দুর্নীতি হয়নি, তৃণমূলকে সার্টিফিকেট দিয়ে দিলেন। বিজেপিতে লক্ষণ ভালো দেখছি না, বিজেপিতে যাওয়ার পরে 48 ঘন্টার মধ্যে তৃণমূলকে 2টো সার্টিফিকেট দিয়ে দিলেন। 3 নম্বর, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি সন্দেশখালীকে নিয়ে কতগুলো কথা বলেছেন, বাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, ওখানে মহিলাদের অসম্মান। আপনি একদম ঠিক কথা বলেছেন। কদিন আগেও আপনি বলেছিলেন যে বাংলায় অনেক কথা শোনা যায়, এর আগে রাজনীতিতে গাজোয়ারি, মারামারি সব শোনা গেছে, কিন্তু মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য করা হবে, এরকম ঘটনা কোনোদিন শোনা যায়নি। ঠিক কথা, কিন্তু অজিত বাবু আপনি কি জানেন না, সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহান সম্পর্কে যে কথাটা সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছে, আমাদের ভারতের গর্ব কয়েকজন কুস্তিগির, মহিলা কুস্তিগির, বিজেপির এমপি বৃষভূষণ সম্পর্কে সেই কথাগুলোই দিল্লির রাস্তায় দাঁড়িয়ে বলেছে। ভারতের খেলার ইতিহাসে ওই ঘটনা শোনা যায়নি কখনো, যে একটা ক্রীড়া সংস্থার প্রধান, বিজেপির এমপি, সে মহিলা ক্রীড়াবিদদেরকে বাধ্য করবে তার হোটেলের ঘরে রাত কাটাতে, এবং যদি তারা রাজি না হন তাহলে তারা টিম থেকে বাদ চলে যাবে। আপনি শাহজাহানের বিরুদ্ধে লড়াই করবেন, খুব ভালো কথা, বৃষভূষণকে সঙ্গে নিয়ে। সন্দেশখালীর মহিলারা আমাদের মা, আমাদের বোন। আর যে মহিলা কুস্তিগির যারা আমাদের দেশের জন্য মেডেল এনেছে, যারা ধর্ষিত হয়েছে বৃষভূষণের হাতে, তারা আপনার ভাই, তারা আপনার বন্ধু। ওই বৃষভূষণ, এই মহিলাগুলো আপনার কেউ নয়। আজকে খুব আনন্দ হচ্ছে এটা ভাবতে যে বাহ কি সুন্দর জুডিশিয়ারি তারা বিজেপির লোক ছিল। আচ্ছা বলুন তো, ভারতে এতগুলো হাইকোর্ট আছে, এতগুলো সুপ্রিম কোর্ট আছে, এতগুলো হাইকোর্টের এতগুলো ডিভিশন বেঞ্চ আছে, চিন্তা করুন তো গোটা এই জুডিশিয়াল সিস্টেমে যদি 3-4টে কংগ্রেসের লোক থেকে থাকেন বিচারকদের মধ্যে, যারা কিনা বিচারকের চেয়ারে বসে কংগ্রেসের হয়ে কাজ করছেন, যদি 3-4 জন সিপিএম এর লোক থেকে থাকেন যারা কিনা বিচারকের হয়ে সিপিএম এর কাজ করছেন, একজন সাধারণ বিজেপি সমর্থক, আপনি ভাবুন তো, কালকে কোনো একটা পলিটিক্যাল কেস হয়তো দেখা গেল, কি কোনো একটা দুর্নীতির মামলা, এই মামলা সেই মামলা, কোনো একটা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, কিছু একটা অভিযোগ, কথার কথা বলছি,
গেল আপনার হাইকোর্টে এমন একজন জাজের বেঞ্চে যে কিনা হয়তো মনে মনে হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে অ্যান্টি বিজেপি, সে কংগ্রেস হতে পারে, বামপন্থী হতে পারে, কিছু একটা হবে। তথ্য প্রমাণ সব আপনার পক্ষে থাকার সত্ত্বেও শুধুমাত্র তার পলিটিক্যাল বায়াসের জন্য সে আপনার বিরুদ্ধে রায় দিল। উপরের ডিভিশন বেঞ্চ দেখা গেল সেই বিচারপতিও রাজনৈতিক কারণে আপনার বিরুদ্ধে রায় দিল। সুপ্রিম কোর্ট একজন বিচারপতি রাজনৈতিক কারণে আপনার বিরুদ্ধে রায় দিল, আপনি কোথায় যাবেন? আপনারা দেখেছেন জলি এলএলবি বলে একটা সিনেমা, জলি এলএলবি পার্ট 2, অক্ষয় কুমার যেটা করলো, ওখানে একটা ডায়লগ ছিল, না বলছেন যে এখনো যখন আমাদের দেশে দুজন লোকের মধ্যে ঝগড়া হয়, একজন আরেকজনকে বলে তোকে আমি কোর্টে দেখে নেব। তার কারণটা হচ্ছে দেশের মানুষ জানে যে আমাদের এই দেশে যদি আমি কোথাও আর ন্যায় না পাই, পুলিশের কাছে গিয়ে ন্যায় না পাই, সরকারের কাছে গিয়ে ন্যায় না পাই, আদালত হচ্ছে এমন একটা জায়গা যে আদালত আমাকে ফেরাবে না, যে আদালতের কাছে গিয়ে আমার টাকা পয়সায় না থাকতে পারে, আমার মানে সামাজিক প্রতিষ্ঠান না থাকতে পারে, এমনকি আমার পরিবার আমার পাশে না থাকতে পারে, কিন্তু যদি সত্য আমার পক্ষে হয়, আদালত আমার পক্ষে হবে। এইরকম একটা মানে আমরা যে আদালতের উপর নির্ভর করি আমাদের দেশে, সেখানে যদি একজন জাস্টিস আজকে বসে বলে যে আমি চেয়ারে বসে তলে তলে অমুক একটা, সে দলটা বিজেপি নয় সিপিএমও যদি হতো, যদি আজকে একজন জাস্টিস বলেন যে আমি 7 দিন ধরে 10 দিন ধরে সিপিএম এর সঙ্গে যোগাযোগ রাখছিলাম, কি 7 মাস ধরে 10 মাস ধরে সিপিএম এর সঙ্গে যোগাযোগ রাখছিলাম, তাহলে আপনি বলুন ন্যায় বিচারটা কোথায় গিয়ে দাঁড়াতো এবং সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে নামতো? এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু অভিজিৎ বাবুকে দিতে হবে। একটা উত্তর তো ওনাকে অবশ্যই দিতে হবে, এবং আপনারা দেখবেন ক্রমে ক্রমে, আজকে বলছি কথাটা, দেখা যাক ভবিষ্যৎ কি বলে, যে আখেরে লাভটা কার হলো ওনার এই পুরো ব্যাপারটার ফলে। উনি কি করবেন না করবেন, কোন কমিটিতে যাবেন, কোন রাজ্যের গভর্নর হবেন না হবেন, সে পরের কথা, কিন্তু আখেরে লাভটা কার হলো? আপনারা ভেবে দেখুন ওনার এই সিদ্ধান্তের ফলে আদপে তৃণমূল কংগ্রেস ছাড়া পৃথিবী তার কারোর কোনো লাভ হলো কিনা।